হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে নিয়ে আলোচনা করব। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মানে কি সবার আগে আমাদের এটা জানতে হবে। আমরা যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিং করতে চাই তাহলে সবার আগে আমাদের যেটা মাথায় রাখতে হবে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড একটা ফিচারকে রিপ্রেজেন্ট করে যেখানে আমাদের ওয়ার্কিং এজ পপুলেশনকে রিপ্রেজেন্ট করা হয়। যে কোনো কান্ট্রির রেসপেক্টে তার ওয়ার্কিং এজ পপুলেশনকেই আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি। মানে আমাকে যদি কেউ বলে যে ইন্ডিয়ার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মানে কি, তাহলে আমি এটা তাকে বলবো যে ইন্ডিয়াতে ওয়ার্কিং এজ পপুলেশনের যে রেঞ্জ তাকেই বলছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এখানে কি লেখা আছে দেখি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রিপ্রেজেন্ট আ ইউনিক অপরচুনিটি ফর ইকোনমিক গ্রোথ arising when a countryর working age population exceeds the number of dependents। অর্থ আমি ডিটেল বলছি। তার মানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে তুমি ওয়ার্কিং এজ পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে। প্রিভিয়াস যে এমসিকিউগুলো আমাদের পরীক্ষাতে, মানে প্রিভিয়াস ইয়ার এমসিকিউ যদি তোমরা সলভ করে দেখো, তাহলে সেখানে তোমরা 15 to 59 একটা অপশন পাবে। কিছু কিছু এক্সামে পুরনো কোশ্চেন যদি তোমাকে কপি পেস্ট করে দেয়, তাহলে উত্তরটা কিন্তু এই ওয়ার্কিং এজ পপুলেশনের 15 to 59ই হবে। বাট মাঝে মাঝে এখন রিসেন্টলি এটাকে 15 to 64 ধরা হচ্ছে। এর অর্থ হচ্ছে 15 থেকে 64 বছর বয়স পর্যন্ত মানুষেরা ইন্ডিয়াতে ওয়ার্কিং এজ পপুলেশনের সাথে কানেক্টেড, মানে তারা কাজকর্ম করে। আগে এটা 15 to 59 ধরা হতো। এখনও এমসিকিউ বেসিসে অপশান দেখে তোমাদের কাজ করতে হবে। এবার তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই যে মানুষগুলো যারা কাজ করছে তারাই তো কোনো একটি কান্ট্রির রেসপেক্টে ইকোনমির গ্রোথের জন্য দায়ী। তার মানে কি, মানে হচ্ছে এই যে 15 বছরের যে বাচ্চাটি, মানে বাচ্চাই বলছি কারণ 18 বছর যেহেতু হয়নি, 15 বছরের যে বাচ্চাটি এখানে আমাদের কাজের সাথে নিযুক্ত রয়েছে, কারণ আমাদের ডিপিএসপিতে বলা রয়েছে 6 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চাকে পড়াশোনা করাতে হবে। তাই জন্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কিন্তু আমার 15 থেকে স্টার্ট। তো 15 থেকে এখানে 64 বছর পর্যন্ত যে বয়স্ক ব্যক্তিরা এখানে কাজ করছে তারাই এখানে ইন্ডিয়ার ইকোনমির প্রগ্রেসের জন্য দায়ী। কারণ তারা যদি কাজ না করে তাহলে আমাদের এগ্রিকালচার গ্রো করবে না, মানে প্রাইমারি সেক্টর গ্রো করবে না। হতে পারে তারা যদি কাজ না করে আমার সেকেন্ডারি সেক্টর গ্রো করবে না, টার্সিয়ারি সেক্টর গ্রো করবে না, মানে কোনো সেক্টরই গ্রো করবে না। তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তাহলে ডাইরেক্টলি কানেক্টেড উইথ দি ইকোনমিক গ্রোথ। আশা করি বুঝতে পারলে। এবার কোনো একটি কান্ট্রিতে এই যে 15 to 64 যেটা রয়েছে, ধরে নাও যে 64 বয়স্ক যে ব্যক্তিত্ব বা 15 বছর বয়স্ক যে ব্যক্তিত্ব তারা জন্মাচ্ছেই না। তার অর্থ কি, মানে এই আমি ইন্ডিয়ার এখনকার কন্ডিশনকে বোঝাই। 15 থেকে 64 বছর পর্যন্ত বয়সী লোকেরা যারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সাথে কানেক্টেড, আজকে অন অ্যান অ্যাভারেজ ইন্ডিয়াতে মানুষজন বিয়ে করছে 25 থেকে 35 বছরের মধ্যে, আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি। এবং এই যে এজটা, এই এজের রেসপেক্টে এসে অনেকেরই তারা বেবি নিচ্ছে না, বা নিলেও হয়তো একজন নিচ্ছে। এবার এরা যখন বয়স্ক হবে, মানে এরা যখন আবার 60 বা 65-র কাছাকাছি জায়গায় যাবে, তখন তাদের বাচ্চার বয়স, এখানে ধরে নেওয়া যাক এই 35 বছরেই যদি কারোর বেবি হয় তাহলে ওই 30+ এরকম টাইমে একটা বাচ্চার বয়স থাকবে। তাহলে আমি দেখতে পারবো যে আমার ডেমোগ্রাফিক ডিভিডেন্টের এখানে ট্রানজিশন হয়ে যাচ্ছে। কারণ আমার যদি যে এলাকা বলছি সেই এলাকাতে নতুন বাচ্চা না জন্মায়, তাহলে ফ্রেশ ওয়ার্কার তো আমি পাচ্ছি না। কারণ দিনে দিনে এই যে মানুষগুলো দিনে দিনে বয়স্ক হচ্ছে, যেটা কিনা জাপানের অবস্থা হয়ে গেছে। জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেশি, তাই জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেশি বলে তার যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো করার প্রয়োজনীয়তা থাকে, সেই জন্য তাকে ম্যান পাওয়ারের জন্য অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়। ইন্ডিয়াকে তো এই জন্যই বিশ্ববাজারে আজকে সবাই এত ভালোবাসছে, কারণ ইন্ডিয়ার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অনেক স্ট্রং, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অনেক ইয়াং, আমাদের ওয়ার্কিং এজ পপুলেশন অনেক বেশি এখানে প্রগ্রেসফুল। দ্যাটস ওয়াই ইন্ডিয়া কিন্তু বাজারে এখানে অনেক বেশি পরিমাণে এগিয়ে যেতে পারছে, কারণ আমাদের এখানকার এই ওয়ার্কম্যানেরা বিভিন্ন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বোঝা যাচ্ছে কথাটা? তার মানে এই যে শিফট, এটা তাহলে কি করছে, ইনক্রিজ করছে আমাদের যে কোনো কান্ট্রির প্রোডাক্টিভিটি, ইনোভেশন। মাথা যত বাচ্চা হবে, ফ্রেশ মাইন্ড হবে, সে ইনোভেশন করতে পারবে, সে এখানে প্রপার পলিসি মেকিং করতে পারবে, প্রপার তার স্কিল ডেভেলপমেন্ট পসিবল, এবং পপুলেশনের ডাইনামিক্সের রেসপেক্টে প্রপার ইকোনমিক গ্রোথ পসিবল।
আশা করি আমি বোঝাতে পারলাম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে কি এবং সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সাথে ইকোনমিক গ্রোথের কি কানেকশন রয়েছে। এবার এখানকার যে কী ফিচার্সগুলো অলরেডি বলেছি, আরেকবার যদি একটু ভালো করে বোঝো তাহলে এজ স্ট্রাকচারটা এখানে খুব ইম্পর্টেন্ট। ইয়াং ওয়ার্কফোর্স যত থাকবে তারা ইকোনমিক প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়াবে, যদি না তারা রিলস দেখে, ওকে, যদি তারা ভিডিও দেখে। লেবার ফোর্স, হাই পার্টিসিপেশন রেট, এখানে সব বেশি সংখ্যক মানুষ 15 থেকে এখানে 64-এর যে এজ স্ট্রাকচার রয়েছে তারা যদি বাড়িতে বসে যদি রিলস না দেখে, বাড়িতে বসে চুপচাপ ঘুমিয়ে না থাকে, তারা যদি কাজকর্ম করে তাহলে কি হবে, লেবার ফোর্স পার্টিসিপেশনে তারা এখানে নিজেদেরকে নিযুক্ত করবে, নিজেদেরকে নিযুক্ত করলে ইকোনমিক গ্রোথ অনায়াসেই পসিবল হবে। তাহলে লেবার ফোর্স এখানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। আর এডুকেশন লেভেল, অবভিয়াসলি হায়ার এডুকেশন যখন থাকবে তখন তারা বেটার জব অপরচুনিটিসের দিকে এগিয়ে যাবে। তার কারণ হচ্ছে কি, আমার যদি বিভিন্ন ওপেনিং থেকে থাকে এবং কোনো একটি ব্যক্তি যদি হায়ার এডুকেশন করে থাকে তার স্কিলের বেসিসে, তার স্কিল ডেভেলপমেন্টের বেসিসে সেখানে কি করবে, ভালো জব পাবে এবং ভালো জব পেলে সে তার কান্ট্রির ইকোনমিকে এভাবে গ্রো করাবে। তো এখানে খুবই স্বাভাবিকভাবে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে স্ট্রং করতে তোমরা আশা করি এবার হালকাভাবে ভালো করে বুঝতে পারছো। যদি তোমাদেরকে কেউ কোশ্চেন করে যে ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড রয়েছে সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে স্ট্রং করবার জন্য এখানে কি প্রয়োজন রয়েছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কিন্তু স্ট্রং করবার জন্য আমাদের ভীষণ রকমভাবে এডুকেশন কানেক্টেড। কারণ কোনো একটি বাচ্চা যদি এডুকেশন না পায় তাহলে সে কীভাবে স্ট্রং হবে, এডুকেশনের সাথে তার হেলথ কানেক্টেড, হেলথ স্ট্রাকচার যদি তাকে না দেওয়া হয়। তারপরে আমাদের যদি বলতে পারি আমরা ইনফ্রাস্ট্রাকচার কানেক্টেড, যদি কাউকে আমি ইনফ্রাস্ট্রাকচার না দিয়ে থাকি তাহলে সে কীভাবে গ্রো করবে, এবং সো অন, দেয়ার আর লটস অফ আদার ক্যারেক্টারিস্টিক্স এখানে প্রেজেন্ট রয়েছে। এবার এখানে একটা পয়েন্ট দেখো, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কীভাবে রোল প্লে করে। দেখো, আজকে গভর্নমেন্ট আমাদের চাইছে প্রাইভেট পার্টিসিপেশন বিভিন্ন কোম্পানির যাতে বেড়ে যায়, কারণ তারা কি করবে, তারা জব ক্রিয়েট করবে। এবার এই প্রাইভেট পার্টিসিপেশনে, জব ক্রিয়েশনে, তাই জন্য গভর্নমেন্ট কিন্তু স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের দিকে অনেক বেশি পরিমাণে এখানে নজর দিচ্ছে এবং স্কিল ডেভেলপমেন্টে গভর্নমেন্ট অনেক বেশি পয়সা খরচা করছে যাতে ইকোনমিক বেসটা স্ট্রং হয়। ডেমোগ্রাফিক ডিভিডেন্টে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তারা যাতে প্রপার জব রোল খুঁজে পায়। তাই এই রিলেভেন্ট স্কিল ডেভেলপমেন্ট করাটা খুব দরকারি, বিকজ এমপ্লয়াবিলিটিকে ইনক্রিজ করার জন্য। টেকনোলজি এনাবেল লার্নিং কি, টেকনোলজি এনাবেল লার্নিং হচ্ছে কি, এগেইন দেখো এডুকেশনের সাথে কানেক্টেড মিনস এডুকেশনাল বেসকে স্ট্রং করে যে ডিফারেন্ট আমাদের যে ডিজিটাল রিসোর্সেসগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যাকে ব্যবহার করে আমাদের দেশে স্কিল অ্যাকুইজিশন যেন পসিবল হয়, স্কিল গ্রোথ যেন পসিবল হয়, যাতে আমরা একটা স্কিলড ওয়ার্কফোর্স তৈরি করতে পারি। এখানে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আমরা পড়লাম, সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে তাহলে আমরা সহজভাবে যদি বোঝার চেষ্টা করি তাহলে ওয়ার্কিং এজ পপুলেশন যারা কিনা আমার দেশের বিভিন্ন কাজে নিজেদেরকে নিযুক্ত রেখে দেশের গ্রোথে হেল্প করবে। এখানে কটা এমসিকিউ আছে, দেখো তোমরাই পারবে আমার মনে হয় এবার আনসার করতে। আমি আনসার বলার আগে কমেন্ট সেকশনে উত্তর দিয়ে দাও। দ্য লার্জেস্ট শেয়ার অফ ইন্ডিয়াস পপুলেশন বিলংস টু, আমি আগেই বললাম যে অপশান পুরোনো দিনের কোশ্চেন হলে এটাই থাকবে, 15 to 59 ইয়ার্স। নেক্সট কোশ্চেন, কোন সেক্টর এখানে ক্রিটিক্যাল ফর ইন্ডিয়া টু হারনেস ডেমোগ্রাফিক ডিভিডেন্ড? একটু ভাবো তো যে কোন সেক্টরটা এখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের জন্য প্রচণ্ড ক্রিটিক্যাল। ডিফেন্স, স্কিল ডেভেলপমেন্ট, মাইনিং, এগ্রিকালচার, আলোন। দেখো অপশান যখন এখানে অ্যালোন বলে থাকবে সেটা কখনো হবে না, কাটা। এবার এখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের জন্য ক্রিটিক্যাল, বারবার করে কি বলছি, স্কিল ডেভেলপমেন্ট না, স্কিল ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের গ্রোথই হবে না। ডেমোগ্রাফির গ্রোথ যদি না হয় তাহলে আমরা ইকোনমিক গ্রোথ কী করে করব। আমাদের নেক্সট কোশ্চেন, দ্য টার্ম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রেফার্স টু, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে কি? দেখো তোমার চোখের সামনে জল করছে উত্তরটা, ওয়ার্কিং এজ মানে ইকোনমিক গ্রোথ ডিউ টু দ্য রাইজ ইন শেয়ার অফ ওয়ার্কিং এজ পপুলেশন। আশা করি আমি বোঝাতে পারলাম তোমাদেরকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাকে বলে আর তার বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো। তোমরা যদি ভিডিওটা থেকে একটুও আন্ডারস্ট্যান্ডিং করতে পারো এই টপিকটার, তাহলে
তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও, যাতে ফার্দার এরকম টাইপের ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই। থ্যাংক ইউ। আর আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলো না, সহজপাঠ.co.in। থ্যাংক ইউ।